সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন। আমরা আছি সময় সংবাদের ৭২ ঘন্টার বিশেষ সম্প্রচারে। আমরা আলোচনা করব এই যে নির্বাচনটি হয়ে গেল, বলা হচ্ছে যে এটি ইতিহাসের অন্যতম গ্রহণযোগ্য এবং উৎসব মুখর নির্বাচন। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, এবং মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক। সায়ন্ত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই 11 দলীয় জোট সম্মিলিতভাবে তারা একটি ব্রিফিং করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কথা বলেছেন, নাহিদ ইসলাম তিনিও কথা বলেছেন। তাদের কথার মূল যেটি অভিযোগ, যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল প্রকাশ করার সময় বা ফল কারসাজি হয়েছে বলে এমনটি তিনি অভিযোগ করেছেন, এবং বিশেষ বিশেষ কয়েকটি কেন্দ্রে বিশেষ কয়েকটি আসনে এটি করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় মারুফ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনি যে অভিযোগ করেছেন এটা জামাতের আমিরের অভিযোগ, তাই তো? সংবাদ সম্মেলন করে করলো। আমারও এরকম কিছু কিছু অভিযোগ অনেকে করেছে এবং জিজ্ঞেস করছে এর সত্যতা আছে কি না। উনিই ভালো বলতে পারবেন সেটা, যদি ওনার নিজের অ্যাসেসমেন্টটা করেন। অনেকেই জিজ্ঞেস করেছে যে জামায়াতের আমির তাকে বুথ ফেরত জরিপ বলল, তার অবস্থা খারাপ। আর গভীর রাত পর্যন্ত তার ব্যাপারে বিভিন্ন জায়গায় ভার্চুয়াল মিডিয়ায় রিপোর্ট চলে আসলো উনি ফেল করেছেন। তারপরে কিভাবে ঘুম থেকে উঠে সকালে শুনি অল্প সময় ঘুমিয়েছি, গভীর রাত পর্যন্ত এই রেজাল্ট নিয়ে টিভিতে ছিলাম, ঘুম থেকে উঠে দেখি উনি নাকি জিতেছেন। ওনাকে নিয়ে মানুষের ব্যাপক সন্দেহ আছে এবং অনেকেই প্রশ্ন করছেন যে এটা কোনো নেগোসিয়েশনের পার্ট কিনা, যে ওনার জামাতের সেক্রেটারি জেনারেল যেহেতু ফেল করেছেন মিয়া গোলাম পারওয়ার, তো আমিরও যদি ফেল করে তাইলে এখানে সংসদে বিরোধী দলীয় নেতা কে হবে। এই ইকুয়েশনে ওনারা কোনোভাবে ম্যানেজ করে ওনার জয়টা নিশ্চিত করে নিয়েছেন কিনা, এই সন্দেহ এবং এই প্রচার কিন্তু মার্ক বাইরে আছে। কিন্তু আমি এটাকে খুব পাত্তা দিই না। কেন? আমার কাছে মনে হয়েছে যে এইসব কারসাজি তখনই করা যায় যদি খুব দুর্বল থাকে কোনো একটা দল, যেখানে নির্বাচনে দুইটা প্রতিপক্ষই শক্ত অবস্থানে থাকে, দুই দলের এজেন্ট শক্ত অবস্থানে থাকে, কেউ কাউকে ভয় পায় না, কেউ কারোরও ভয়ে পালিয়ে যায় না, কেউ কারো থ্রেটে সই করে রেজাল্ট শিটে চলে যায় না, যা কিছু বসিয়ে দিলে সেইখানে এই রেজাল্ট বদলে দেওয়া সম্ভব না। কারণ প্রতিটা সেন্টারে ভোট গণনা হওয়ার পরে এখানে সব দলের এজেন্ট থাকে, সেই এজেন্টরা ওই রেজাল্ট শিটে স্বাক্ষর করে এবং তার একটা কপিও তারা নিয়ে যান। এইভাবে বেসরকারিভাবে প্রত্যেক প্রার্থীর এজেন্টদের কাছে প্রত্যেক কেন্দ্রের ভোট থাকে এবং ঘোষণা যখন দিক যাই করুক সবার কেন্দ্র যোগ করে করে কিন্তু গণনার পরে ফল জানা হয়ে যায়। ফলে যে আমিরে জামাতকে নিয়ে যে সন্দেহ অনেকে পোষণ করেন, জিজ্ঞেস করেন, আমি এটাকে খুব গুরুত্ব না দিয়ে এইভাবে বুঝিয়ে বলি। এখন ওনরা যাদের যেই আসনের বেলায় সন্দেহ পোষণ করেছেন সেটাও ওনাদের এইভাবে ওইগুলো আমলে না নিয়ে পরাজিত হলে অনেকে এরকম বলে, এইটাকে নির্বাচনটা যেহেতু সুষ্ঠু হয়েছে ওনরাই বলতেছেন, এটাকে তাদেরকে এভাবে বুঝিয়ে নেওয়া উচিত, ওনাদের এখানে নিয়ে কোশ্চেন রেজ না করাই ভালো। যদি কোশ্চেন রেজ ওনরা করেন তাহলে ওনরা যাদেরকে নিয়ে কোশ্চেন রেজ করবেন সেটাকে ওনরা ভ্যালিড মনে করলে ওনাদেরকে নিয়ে যে অনেকে কোশ্চেন রেজ করছে, নাহিদকে নিয়ে কোশ্চেন রেজ করছে, সেটারও তো একটা নাহিদকে নিয়ে বা নাহিদের আসনটি নিয়ে কি প্রশ্ন? ওই একই যে নাহিদের, এটাও নাহিদ হারছিল, সুতরাং এখানে তীব্র কন্টেস্ট হচ্ছিল, এইভাবে এগিয়ে যাচ্ছিল। তারপরে নাহিদ পরাজয়ের পথে, তখন এইরকমই সে একটা দলের প্রধান, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া, তারপর হচ্ছে উপদেষ্টা ছিলেন, সুতরাং তার পরাজয় তো খুব শর্মিন্দার ব্যাপার। রাষ্ট্রীয় নানানভাবেই অনেকেরই তো চাওয়া নাহিদ যাতে পরাজিত না হয়, সেইখানেও এরকম কোনো হয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু উঠেছে। কিন্তু আমি আবারও বলছি, বাজারে এরকম অনেক রকমের গুজব, অনেক কথা উঠে, কিন্তু আমার বিশ্লেষণ বলছে যে এইবারের নির্বাচনে এরকম কোনো রেজাল্ট পাল্টে দেওয়ার কারসাজি কোথাও হয়নি বলে আমার বিশ্বাস। জি, মারুফ ভাই, আজকে নাহিদ ইসলামের সংবাদ সম্মেলনে আরেকটি অভিযোগ তারা করেছেন যে নির্বাচনে যারা জয়ী হয়েছেন, জয়ী প্রার্থীরা প্রার্থীদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, যারা বিজয়ী হওয়ার পরে পরাজিত প্রার্থীদের উপর এ ধরনের হামলা করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, তাদের হাতে দেশটা কিভাবে নিরাপদ? এটি প্রশ্ন কিন্তু নাহিদ ইসলাম তুলেছেন, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও কিন্তু ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগটি তুলেছেন বিএনপির দিকে। জি, ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য এবং সায়ন্তদাকে
শুভেচ্ছা। ওনাদের এই যে সায়ন্তদার সঙ্গে যে প্রশ্ন নিয়ে আলোচনা করলেন বা এখানে সজীব ভুইয়া বা নাহিদ ইসলামের যে অভিযোগটা আপনি বললেন, এদের কি মূল সমস্যা হচ্ছে বিচার মানি তালগাছ আমার। এখন এরা তালগাছটা পায় নাই, মানে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে নাই। তারা হয়তো বা স্বপ্নে দেখেছিলেন সরকার গঠন করবেন, যে সোশ্যাল মিডিয়ায় যে একটা কৃত্রিম একটা ধারণা তৈরি করা হয়েছিল যে এই জোট বিশাল বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, তারা ভালো ভোট পেয়েছে এবং তারাও তো জামাতে তো ইতিহাস গড়েছে। হ্যাঁ, সেটাই বলছি যে কম্পিটিটিভ একটা জায়গায় ধরেন নাহিদ যেই পরিমাণ ভোট পেয়ে আব্দুল কাইম সাহেবের সঙ্গে জিতেছেন, ওই পরিমাণ ভোট পাওয়াটা কিন্তু মুখের কথা না। স্বাভাবিক অবস্থায় আপনি যদি রাজনৈতিক জায়গা থেকে চিন্তা করেন, বা মিরপুরে আমিনুল হক হেরেছেন, সেইখানে একজন জিতেছেন আব্দুল বাতন, খুব সম্ভবত তার নাম, আব্দুল বাতন। আমি খোঁজখবর নিয়ে দেখেছি ওই লোককে কেউ চিনে না। এবং উনি ওই এলাকায় এর আগে যে খুব একটা এসেছেন, মানে আছে না যে আপনি একজন এলাকার প্রার্থী, গত ৩-৪ বছর ধরে কাজ করছেন, জনগণের কাছে যাচ্ছেন, বা অ্যাটলিস্ট 5 আগস্টের পরে উনি ওই এলাকায় সক্রিয় ছিলেন, এই রকমটা জানতে পারিনি। উনি অনেকটা মানে উনি প্রার্থী হওয়ার পরে লোকজন জেনেছে যে এই লোক আমাদের ওই দল থেকে প্রার্থী হয়েছে। তো সে কিন্তু অনেক ভোট পেয়ে কিন্তু আমিনুলকে পরাজিত করেছেন। তো এই জায়গাটায় আমাদের বুঝতে হবে যে তারা একটা ভালো জায়গায় গিয়েছে। তো নির্বাচনটা হয়ে গিয়েছে, এটা সবাই বলছে সুষ্ঠু, তারাও বলছে সুষ্ঠু, কিন্তু এরা কিন্তু খুব ভাগ করে কথাবার্তা বলছে। আমির বলছে যে কিছু কিছু আসনে, জামায়াতের আমির বলছেন যে কিছু কিছু আসনে রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে বা কারচুপি করা হয়েছে বা কাউন্টিংয়ে একটা প্রবলেম করা হয়েছে, সমস্যা করা হয়েছে। আর এরা বলছে যে পরাজিত প্রার্থীদের বাড়িতে হামলা করা হয়েছে। তো তারা সুনির্দিষ্টভাবে বলুক। বরং আমি শুনেছি চাঁদপুরে বিএনপির প্রার্থীদের বাড়িতে জামাতের পরাজিত প্রার্থীর লোকজন গিয়ে হামলা করেছে জয়ীদের বাড়িতে। আমি এরকম একটা খবর শুনেছি। তো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে তারা যে অভাবনীয় ভালো ফলাফল করেছে, সেই ভালো ফলাফল মানুষ ভোট দিয়েছে। আমরা যদি ধরে নেই নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হয়েছে, তাহলে মানুষ তাদেরকে সেই ভোট দিয়েছে। কিন্তু সেই ভোট পাওয়ার ওজন বা যোগ্যতা তাদের আছে কিনা সেটা আমার মনে প্রশ্ন জাগছে। কারণ এই নির্বাচনের পরে একটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, সায়ন্তদাও দেখেছেন, মোটামুটি তো শান্তিপূর্ণভাবেই একটা ভালো ভোট হয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, সরকার গঠন করা হবে। এখন তাদের আসলে এটা মেনে নিয়ে সামনে কিভাবে আগানো যায়, কথাবার্তা বেশি না বাড়িয়ে একটা কনস্ট্রাকটিভ পলিটিক্স করা যায় কিভাবে, বিরোধী দল হিসেবে তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে পার্লামেন্টে বাংলাদেশটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য, এই বিষয় নিয়ে তারা কথা বলবেন। এখন তারা বলছেন যে অমুক জায়গায় হামলা হচ্ছে, অমুক জায়গায় কারচুপি হচ্ছে। তাহলে তো আমাদের মনে প্রশ্ন জাগে, তারা কি এটা আসলে একটা চাপ দিচ্ছেন কিনা, যে ঠিক আছে ওনাদের কিছু কিছু লোক তো হেরে গিয়েছেন, বেশ বড় বড় নেতাই, বিএনপিরও হেরেছে, কিন্তু বিএনপি সেগুলো নিয়ে উচ্চবাচ্য করছে না। তারা কি তাদেরকে পার্লামেন্ট আনতে চান বা কথা বলতে চান, এরকম একটা কিছু আর কি। এই যে যেটি মারুফ ভাই বললেন যে তাদেরও অভাবনীয়ভাবে ভোট বেড়েছে, মানে এটার কারণটা কি? তাদের অভাবনীয়ভাবে ভোট বাড়েনি, শুধু তারা যে আসন পেয়েছে এটা অপ্রত্যাশিত। তারা নিজেরাও মনে হয় এত আসন পাবে এটা নিজেরা ভেতরগতভাবে বিশ্বাস করতো না। তারা একটা হাইপ তুলেছিল, তারা নিজেরাও জানতো তারা কয়টা আসন পেতে পারে এবং কেমন ভোট পেতে পারে। এত ভোট পাবে বা এতগুলো আসন পাবে এটা তারা হয়তো ভাবেনি। অথবা তারা এই যে ভোট পেল এবং আসন পেল অপ্রত্যাশিতভাবে, আমার কাছে অপ্রত্যাশিত, এটা দুইটা কারণ। এক হচ্ছে তাদের কিছু তৎপরতা, এটা তাদের দিকে ভোট পড়তে সাহায্য করেছে। আর বিএনপির কিছু ব্যর্থতা। বিএনপির ব্যর্থতাটাকে আমি বড় করে দেখি, কারণ বিএনপি এদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার মতো মানে দলবল নির্বিশেষে ভালোবাসে এইরকম নেত্রী ছিলেন তার দল। তারেক জিয়ার তারুণ্যের প্রতীক হিসেবে এত প্রশংসা কুড়িয়েছেন এবং তার নেতৃত্ব এত প্রশংসিত হচ্ছে তার দল। কিন্তু এই দলটা এই গণঅভ্যুত্থান পরবর্তী 1.5 বছরে তাদের কর্মীদেরকে সুশৃঙ্খলভাবে যে রাখা, যাতে কেউ বদনাম করতে না পারে, সেইভাবে রাখতে খানিকটা ব্যর্থ হয়েছে। অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু অ্যাকশন নিতে হয়েছে তো তখনই যখন অগ্রহণযোগ্য কাজটা করেছে।
এইটাকে জামায়াত ইসলাম এবং অন্য কিছু দল এবং সরকারের একটা অংশ এটাকে তুমুলভাবে ব্যবহার করেছে বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি মানে চাঁদাবাজ, বিএনপি মানে দখলবাজ, এই নানানভাবে তাদেরকে হিউমিলেট করেছে। কিছু সোশ্যাল যে সামাজিক সন্ত্রাস, আভ্যন্তরীণ কোন্দল, এইখানেও বিএনপি জড়িয়েছে, সেইটাকেও এরা ক্যাশ করেছে, প্রচার চালিয়েছে। ফলে এই দিক থেকে মানুষের বিএনপির প্রতি যে প্রত্যাশাটা ছিল বড় দল হিসেবে, ফ্যাসিবাদের পতনের পরে তারা যেইভাবে গাইড করবে এবং যেভাবে নিয়ন্ত্রিত থেকে লিড দিবে, সেই জায়গাটা অক্ষুণ্ণ রাখতে পারেনি। ফলে জামাতের প্রচারণা, সরকারের একটা অংশের এরকম প্লট তৈরি করা, সেই সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে এই অল্প সময়ে একটা রং মেসেজ গেছে, যেটা বিএনপির ওইটার আবার পাল্টা ন্যারেটিভটা যে যেমনভাবে অভিযুক্ত করা হচ্ছে সেটা যে বিএনপি করেনি, সেটা এস্টাবলিশ করতে পারেনি। এইটা এক। দ্বিতীয় হলো, বিএনপির নমিনেশন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন আছে। জোটের নেতাদের দিতে গিয়ে কিছু জায়গায় সেখানে বিএনপির যোগ্য ক্যান্ডিডেটকে বঞ্চিত করা হয়েছে। ফলে নিজেদের ভোটটা ওই যে জোটের ক্যান্ডিডেটকে দিয়েছে এবং বিদ্রোহী ক্যান্ডিডেট হয়েছে, ভাগ হয়ে গেছে। এই ফাঁকে জামাত জিতে গেছে, এরকম কয়েকটা আছে। ঢাকায় আছে, ঢাকার বাইরে আছে। আবার যেমন ঝিনাইদহে আছে রাশেদের আসনটা, ঢাকায় আছে, ঢাকা 12, এরকম আছে। আবার কিছু জায়গায় আছে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট থাকার কারণে দলের সঙ্গে তাদের একটা বোঝাপড়ার ঘাটতি, সেটা নিয়ে টানাপোড়েন গেছে। এইটা একটা বিষয় আছে। আর একটা আছে কিছু কিছু জায়গায় দলের যোগ্য নেতা থাকার সত্ত্বেও যোগ্যতার মাপকাঠি হয়তো বুঝতে পারেনি, এমন একজনকে দিয়েছে যিনি তার থেকে যোগ্য থাকা সত্ত্বেও এমন একজন পেয়ে গেছেন কোনো না কোনো ইকুয়েশনে, যিনি জামাতের বা অন্য জোটের প্রার্থীর তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। এইটা একটা। আর জামাতের ফেভারে যেই পয়েন্টগুলো গেছে সেটা কিছুটা নৈতিক, কিছুটা অনৈতিক, দুই রকম আছে। নৈতিক হচ্ছে জামায়াত খুব গোছালো পলিটিক্স করেছে। তারা তাদের কর্মীরা, তাদের ওয়ার্কার বাহিনী মানুষের কাছে ভোট চাইতে প্ল্যান করে ডোর টু ডোর গেছে, যারে সবার কাছে তারা মিট করেছে, ভোট চেয়েছে। এইটা হলো নৈতিক শক্তি। আর এটার সঙ্গে অনৈতিকতা যোগ হয়েছে। সেই দেখা করতে গিয়ে কাউকে বোরকা দিয়েছে, কাউকে ভেস্তের টিকিট দিয়েছে, কাউকে ইহকালের টিকিট মানে টাকা ধরিয়ে দিয়েছে, কাউকে প্রলোভন দেখিয়েছে যে চাকরি দিবে বা জামাত ক্ষমতা আসলে তাকে এইভাবে এস্টাবলিশ করে দিবে, এইরকম নানানভাবে করেছে। আর একটা নৈতিক দিক থেকে তাদের ভালো গোছালো কাজ ছিল, সেটা হলো তারা গবেষণা করেছে তাদের কোন আসনগুলোতে তাদের জেতার সম্ভাবনা একদমই নাই। সেইখান থেকে তারা প্ল্যান করে অনেক আগে থেকে ভোট শিফটিং করে, অ্যাক্টিভ কর্মীদের শিফটিং করে যেইখানে তাদের প্রতিদ্বন্দ্বিতায় আসা সম্ভব ওই জায়গায় নিয়েছে। ফলে ইটস এ প্ল্যান, মানে একটা গেমের অংশ। গেমে আপনাকে খেলতে গেলে তো অনেক কৌশল, অনেক গবেষণা লাগে। জামাত সেই গবেষণাটাও করেছে। এইটাও তাদের যোগ্যতা যে গবেষণাটা তারা করে এই সিদ্ধান্ত নিতে পেরেছে টাইমলি। বিএনপি তারা হইলো তাদের ট্রেডিশনাল পলিটিক্স নিয়ে ছিল। তারেক রহমান নির্দেশ দিচ্ছেন একরকম, দলের তৃণমূল করছে আর একরকম, এরকম ঘটনা অনেক হয়েছে। নির্দেশ মানছে না, এত করে এতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে। এইসব কারণে জামাতের মতো একটা ধর্মভিত্তিক দল, যার ধর্মের অপব্যবহার করে, ধর্মভিত্তিক হলেও সমস্যা ছিল না, ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করে ধর্মের অপব্যবহার করে, অ্যাবিউজ অফ রিলিজিয়াস পাওয়ার, এইটা একটা। আর একটা হচ্ছে বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী একটা দল, যারা সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ। আর একটা হচ্ছে তারা নিজেরা দুর্নীতিগ্রস্ত, সাংঘাতিক দুর্নীতিগ্রস্ত। তার প্রমাণ শেষে আপনি পাবেন যে একটা টেন্ডারবাজি, একটা জায়গায় একটা কাজ পাইয়ে দিতে গিয়ে তদবির বাণিজ্য করে ঘুষের লেনদেন বা টাকার লেনদেন, এটা হলো দুর্নীতি, অবশ্যই খারাপ, জঘন্য। এটা হলো সিঙ্গেল টাইম করাপশন। আর আরেকটা করাপশন হলো গিয়ে, মনে করেন 5 বছরের জন্য আমি এই রাষ্ট্রটাকে পরিচালনা করব, 5 বছরের জন্য আমি এই রাষ্ট্রটা আমার পরিচালনার আয়ত্তে নিয়ে আসব। এইরকম একটা কাজে 5 বছরের জন্য একজন লোকের মতামতকে আমি কিনে নিচ্ছি অন্যায়ভাবে, অবৈধভাবে, অনৈতিকভাবে, টাকা দিয়ে, প্রলোভন দিয়ে,
ওই বোরখা দিয়ে এই সব করে, সেটা টাকা বিলানোর যে ব্যাপক টাকা বিলানো নিয়ে ধরা খেয়েছে যে টাকা সহ, সেইটা বুঝতে পারবেন। এইটা হচ্ছে একটা অর্গানাইজেশনাল একটা করাপশন, যেটা তাদের ধর্মীয় রাজনীতির যে লেবাস সেটার সঙ্গে যায় না। তারপর নারীর প্রশ্নে তারা যেরকম অগ্রহণযোগ্য এবং নারীকে অবমূল্যায়ন, অবমাননাকারী মন্তব্য করেছে, ভূমিকা নিয়েছে, কথা বলেছে, এরকম অনেক অনেক, এমনকি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে যে উইরিবল বলে যে তর্কটা করেছে, তাদের একজন প্রার্থী সেনাবাহিনীকে নিয়ে যে অসভ্য ভাষায় কথা বলেছে, এত এত বিতর্কিত কাজ করার পরে এইরকম একটা দল ধর্মের অপব্যবহার করে, তারা তো এই আসন এবং এই ভোট পাওয়ার কথা না। এটা পেয়েছে একদিকে বিএনপির ওই যে ব্যর্থতা, তারা নিজেরা ঠিক থেকে রাজনীতিটা করতে পারেনি, আর মানুষের ডোর টু ডোর যেইভাবে যাওয়া উচিত ছিল সেটা পারেনি। আর একটা হচ্ছে জামায়াত ইসলামের অর্গানাইজড ফোর্স হিসেবে তারা ওইভাবে কাজ করেছে, ফলে পজিটিভ নেগেটিভ দুইটা সময়। যখন তফসিল ঘোষণার আগে থেকে লাস্ট এই 15, 16, 17 মাস ধরে একটা আলোচনা সবসময় ছিল যে নির্বাচন হলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো নির্বাচন তো হয়ে গেছে, এখন আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক আসলে কোন দিকে গেল? এটা তো আসলে বলা মুশকিল। আপনি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন। তবে আমার কাছে মনে হয়েছে যে এখানে আওয়ামী লীগের ভোট হিসেবে আমরা বিবেচনা না করি, আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই নির্বাচনের আসলে মূল ফ্যাক্টর বা ফোকাসটা কী ছিল। সায়ন্তদা তো খুব ভালো বিশ্লেষণ করলেন। আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন কারণ বলেছেন, যে জামায়াতের যে নারী বিদ্বেষ, তারপরে স্বাধীনতা বিরোধী অবস্থান, তারপরে মবের পক্ষে অবস্থান, তারা কিন্তু নির্বাচনের মোরাল যে একটা প্র্যাকটিস থাকে এটা নষ্ট করে দিয়েছে। ব্রাইভিং করা পিপলকে, এই বোরকা কিনে দিচ্ছে, টাকা দিচ্ছে, টিকিট দিচ্ছে, এবং আপনি ভিডিওতে দেখেছেন তাদের একজন কর্মী কিভাবে যাওয়ার সময় পুট করে হাতে পকেটে টাকা গুজে দিচ্ছে। এখন আপনি যদি কাউকে দান করেন সেটা প্রকাশ্যেই করতে পারেন, যে ঠিক আছে আপনার কিছু সাপোর্ট দরকার, আমি আপনাকে দিলাম। এই ভোট চেয়ে যাওয়ার সময় না দেখার ভান করে দিয়ে গেলেন। এই যে মোরাল জায়গাটা কিন্তু জামাত নষ্ট করে দিয়েছে। তাইলে পরে নির্বাচনে 12 তারিখের আগের রাত্রে আমাদের নির্বাচনটা এসে দাঁড়িয়েছিল, আপনি কি মবের পক্ষে থাকবেন? আপনি কি রাষ্ট্রীয় বিশৃঙ্খলা যারা তৈরি করে, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা অরাজকতা তৈরি করে, কথায় কথায় মব তৈরি করে, এখানে গিয়ে হামলা করে, ওখানে গিয়ে হামলা করে, সেই পক্ষে থাকবেন? নারী বিদ্বেষ, নারীদেরকে যারা অশ্রাব্য ভাষায়, অরুচিকর ভাষায় গালিগালাজ করে, তাদের পক্ষে থাকবেন? নাকি কট্টরপন্থার পক্ষে থাকবেন, উগ্রবাদ কট্টরপন্থার পক্ষে থাকবেন? নাকি যারা একটা লিবারেল সেন্ট্রিস্ট পলিটিক্স করে, সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চায়, 5ই আগস্টের পরে একটা নতুন দিনের স্বপ্ন দেখে যে না ঠিক আছে, অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, ওই দিকে যাবেন? বাংলাদেশের ভোটাররা আসলে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, এবং যারা এই পক্ষে ছিল যে আমরা শান্তির পক্ষে থাকতে চাই, আমরা সুশৃঙ্খল অর্থনৈতিক উন্নতি চাই, স্থিতিশীল রাজনীতি চাই, এবং এই যে যেটা হেরে গেছে, তো তারা যা পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়েছে, পাওয়ার পরেও অভিযোগ করছে যে এখানে কারচুপি হয়েছে, ওখানে এই হয়েছে, সেই হয়েছে, হামলা হচ্ছে। এই অবস্থার অবসান যারা চায়, যে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার চায় রাজনীতিতে, যারা হেরে গেছে তারা স্বীকার করে নিবে আমরা হেরে গেছি, ওই পক্ষের লোকজন একদিকে ভোট দিয়েছে, আর আরেক পক্ষের লোকজন আরেক দিকে ভোট দিয়েছে। এর মধ্যে তারাও ছিল, এর মধ্যে আওয়ামী লীগ ছিল, এর মধ্যে মুসলিমরা ছিল, অন্যান্য ধর্মাবলম্বীরা ছিল, বাঙালিরা ছিল, বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন ছিল, সবাই ছিল। এইখানে আপনি বলতে পারবেন না যে এরা সবাই বিএনপি করে, বা আপনি ওইখানে বলতে পারবেন না যে এরা সবাই জামাত করে। জামাত বা এনসিপিকে যারা ভোট দিয়েছে, 11 দলের জোটকে, সেখানে নানা মত ও পথের মানুষ আছে, যারা উগ্রপন্থায় বিশ্বাস করে, যারা হামলা, জখম, ধ্বংসাত্মক কার্যকলাপে বিশ্বাস করে, এরকম কার্যকলাপে ছিল। আর এই দিকে ছিল অপেক্ষাকৃত যারা একটা লিবারেল, শান্তিপূর্ণ, একটা গ্রহণযোগ্য অবস্থা চায় আর কি, তারা এই দিকে ছিল। এখানে আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংক বা নারীর ভোট ব্যাংক বা সংখ্যালঘুর ভোট ব্যাংক কোন দিকে গিয়েছে, এটা আমি ওইভাবে ক্যাটাগরাইজ করতে চাই না। আমি মনে করি যে এই যে একটা কথা আছে না, আজ এন্ড দেম, হয় তুমি শয়তানের পক্ষে, নাইলে তুমি আমার পক্ষে। আমাদের নির্বাচনটা ওই অবস্থায় গিয়ে পৌঁছেছিল, হয় আপনি ধ্বংসাত্মক কাজের পক্ষে থাকবেন, কারণ এই যারা জামাত, এনসিপির অনেককেই আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে উস্কানি দিয়েছে, এই অফিস ভেঙে ফেলো, ওই অফিস ভেঙে ফেলো, এই করো, সেই করো। আবার বিপরীতে যারা শান্তিপূর্ণ অবস্থান চায় তাদের পক্ষেই ছিল। জি শান্ত ভাই, এই যেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গটা আসলো, সেটি আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জাতীয় পার্টিকে নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম নির্বাচনের আগে,
অনেকেই বলছিলেন যে জাতীয় পার্টিকে হয়তো সিস্টেম করে কোনোভাবে বিরোধী দলে নিয়ে আসতে চায় বিএনপি, বা এরকম বিভিন্ন আলাপ বা কথাবার্তা উঠছিল, এবং আমরা দেখলাম যে জাতীয় পার্টির শোচনীয় পরাজয় হয়েছে এবং একটাও পাইনি বোধহয়। না না। একটাও পায় না। এবং Clean- একই সঙ্গে বাম দল, যে গণতান্ত্রিক বাম জোট, তাদের সবগুলো প্রার্থীরই প্রায় জামানত হারিয়েছে। তাদেরই অবস্থা হলো কেন? প্রথমে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ইস্যুটা একটু অ্যাড্রেস করি। আমি যা মনে করি সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা আছে বাংলাদেশে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এই দলগুলোর একটা ভোট ব্যাংক আছে, তার মধ্যে জাতীয় পার্টিটা একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, তার মধ্যে ধরেন এই নির্বাচনে 60% ভোট কাস্ট হয়েছে, 59.44। তো বাংলাদেশে এইরকম শান্তিপূর্ণ এই অবস্থার একটা উৎসবমুখর ভোট হলে 65 থেকে 70% ভোট অ্যাটলিস্ট কাস্ট হওয়ার কথা। সেটা বাংলাদেশের রিজনেবল এক্সপেক্টেড কাস্টিং এবং এই 17 বছর আপনি ভোট Casting দিতে rate। পারেন নাই, হ্যাঁ। দীর্ঘ বিরতির সেই পর। ক্ষেত্রে 60% কেন হলো? তার মানে আরো 5-7% বা 10% ভোট বেশি কাস্ট হওয়া প্রত্যাশিত ছিল। হ্যাঁ। এই যে 5-7% থেকে 10% ভোট যারা ভোট দিতে আসে নাই, এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে আওয়ামী লীগের ভোটার। তারা যারা কট্টর আওয়ামী লীগ, যারা খুবই সেন্সিটিভলি ইমোশনালি আওয়ামী লীগ করে, কেউ পলাতক, কেউ থেকেও আসে নাই, এরা একটা অংশ ভোটই দেয় নাই। এর বাইরে একটু লিবারেল আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী যারা, তারা স্থানীয়ভাবে প্রার্থী দেখে যে যেই দিকে মনে করেছে তার জন্য একটু স্বাচ্ছন্দ্যময়, তার জন্য একটু আশ্রয় প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা আছে, মিলেমিশে থাকতে হবে, সেটা ওইভাবে করেছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আসনে তিনি যেমন আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগকে যে এবার যেহেতু মুজিব ভাই নাই, মানে ওই যে কি যেন মুজিবুল হক রেলমন্ত্রী, ওই যে পুরনো বগিতে নতুন ইঞ্জিন মুজিব সাহেব, তো ওই ধরেন ওনাকে বলছে মুজিব ভাই তো নাই, মুজিব ভাই আসলে আবার তারে দিয়ে না আপনারা, এবার আমারে দেন। তারপর ধারণা করা হচ্ছে মুজিব সাহেব দেশেই কোথাও আত্মগোপনে আছেন, এবং শেষের দিকে 3-4 দিন আগে তিনি বোধহয় তার নেতাকর্মীদের সিগন্যাল দিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দিতে, এবং সেই দিকে গেছে। তার মানে আওয়ামী লীগের ওইখানের ভোট তাহের সাহেবের দিকে গেছে। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ওই অঞ্চলেরটা আপনাকে একটু বলি, যেহেতু এটা একটু খানিকটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ছিল, ওই এলাকায় কিন্তু বিএনপি আবার ধানের শীষ আবার বেশি জিতেছে, ভালো সব প্রায় সব পেয়েছে, একটা ছাড়া। তো এই যে বিএনপি এখানে বেশি পেল, বিএনপি যেই ভোটটা পেল এর শতভাগই বিএনপির নিজস্ব ভোট, এটা হয়তো নাও হতে পারে, ওর মধ্যে কিছু আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে গেছে। আবার মাদারীপুরের শিবচর এরিয়াটা, যেটা মাদারীপুর 1 বোধহয়, এটা ওইখানে দেখেন, ওইখানে ধানের শীষের প্রার্থী এবং 11 দলীয় জোটের প্রার্থী হলো খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের যেটা হানজালা, ওইখানে কিন্তু ধানের শীষ প্রতীকের উনি 500-র মতো ভোট বেশি পেয়ে প্রথমে জিতলো। তারপরে পোস্টাল ভোট আসার পরে দেখা গেল 300 কত ভোট পেয়ে ওই রিক্সা হানজালা জিতে গেল, হইলো মাওলানা এবং এই 11 দলীয় জোটের প্রার্থী। তার মানে মাদারীপুরের মতো জায়গায় ওইখানে এই জামায়াত জোট জেতার ধারে কাছে যাওয়ার কথা না, সেখানে আওয়ামী লীগের ভোট নিশ্চয়ই তার দিকেও কিছু গেছে, আবার ধানের শীষের দিকেও কিছু গেছে। ফলে সারা দেশে আওয়ামী লীগের ভোটটা ওই সুইং ভোটাররা যেরকম এক এক দিকে এক এক অঞ্চলে প্রার্থী দেখে, দল দেখে, তার নিজের স্বার্থ দেখে, অবস্থান দেখে ভাগ হয়ে যায়, আওয়ামী লীগের ভোটগুলো এরকম ভাগ হয়ে গেছে। আর জাতীয় পার্টির যেটা, জাতীয় পার্টিকে যে কারণে নির্বাচনে আসতেই দেওয়া যাবে না, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মতোই, এই দাবিটা জোরালো হয়েছিল। তার পেছনে অনেকের একটা আশঙ্কা ছিল যে জাতীয় পার্টি যদি নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের যেহেতু ভোট দেওয়ার বাক্স নাই, জাতীয় পার্টি তাদের দোসর ছিল, জাতীয় পার্টিকে তাদের বাক্স হিসেবে তারা নিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে ফেলতে পারে, জামাত প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ নাও পেতে পারে, এরকম একটা আশঙ্কা এবং আলোচনা কিন্তু তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই দলটাকে আসতেই দিবে না, নির্বাচন কমিশন আলাপ করতে সব দলরে ডাকে, জাতীয় পার্টিকে ডাকে না। দলটাকে নিষিদ্ধ করেন না, আওয়ামী লীগের মতো কার্যক্রমও নিষিদ্ধ করেন না, পার্টি অফিসে বসবে সেটাও আক্রমণ এরকম চলতে থাকে, তাদের ডাকেনও না, কথাও বলেন না। এইভাবে করে করে
তাদের যে ফলোয়ার তাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছে যে জাতীয় পার্টি শেষ পর্যন্ত ইলেকশন করতে পারবে তো, আর পারলেও যাদের সঙ্গে নির্বাচন কমিশন এমন করে, সরকার এমন করে, জামাত এনসিপি সবাই এরকম করতেছে, তো এরা কি আসলে করেই বা কী করবে? ফলে তাদের যে দোদুল্যমান যে সমর্থকরা, এমনি তাদের ইমেনের ঘাটতি কারণে এই দলটার প্রতিও তাদের কর্মীদেরই হয়তো আস্থা নাই, যে খালি এইদিকে ওইদিকে এইদিকে ওইদিক করে, তারা ওই দোদুল্যমান অবস্থায় ছিল। সেই অবস্থায় তাদেরকে যেসব প্রলোভন দেখিয়ে বা যেইভাবে অন্য এলাকায় জামাত পিক করে, জামাত তাদেরকে পিক করেছে। না হলে জাতীয় পার্টি অধ্যুষিত যে এলাকাটা, আবার সেই এলাকায় দেখবেন আবার জামাত ইসলাম সিট পেয়েছে বেশি। আপনি রংপুর অঞ্চলটা দেখেন, ফলে জাতীয় পার্টির ভোটটা জামাতের দিকে বেশি গেছে। ফলে অঞ্চল ভেদে, প্রার্থী ভেদে, নানান ইকুয়েশনে ভোটগুলো এক এক দিকে এক একটা গেছে। এই যে অনেকেই আবার এটাও বিশ্লেষণ করছেন যে এই নির্বাচনের পরে অনেকে বলছিলেন যে বড় একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, বা জাতীয় পার্টির এই বেহাল অবস্থা, মানুষের ভোটার উপস্থিতি কম হবে, সেই অনুযায়ী তো ভোটার উপস্থিতি খুব ভালো হয়েছে, ভালো ভোটার ভালো 60% উপস্থিতি হয়েছে। তো এরপরে কি অনেকে বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেল? আমার কাছে মনে হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে গেল, কারণ এই বড় একটা নির্বাচনে আওয়ামী লীগ নাই, তাদের পক্ষে থাকা সম্ভাবনা, এবং বাংলাদেশের, আমি অন্তত বিশ্বাস করি, যদি আমরা এই গণতন্ত্রের পথে থাকি, আমাদের মধ্যে বড় ধরনের কোনো সংকট বা ঝামেলা তৈরি না হয়, তাহলে আমার মনে হয় না আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ আছে। এটা মুসলিম লীগ, তারা সময়কে ধারণ করতে পারে নাই। মানে রাজনৈতিক দলের এক একটা সময় থাকে, আপনি যদি ওই সময়টাকে ধারণ করতে না পারেন, ইতিহাসের অংশীদার হতে না পারেন, তাহলে কিন্তু জায়গা নাই। ৭১-এ মুসলিম লীগ যেমন স্বাধীনতার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এখন আপনি বলতে পারেন জামাতও তো অবস্থান বিরুদ্ধে নিয়েছিল। জামাত কিভাবে টিকে গেল? জামাত ওই সময় অপেক্ষাকৃত বড় দল ছিল না, ছোট দল ছিল, গণভিত্তি ছিল না তাদের, কিন্তু মুসলিম লীগ বড় দল ছিল, তারা টিকতে পারে নাই। আওয়ামী লীগও কিন্তু এই আমাদের গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ভাবনাকে ধারণ করতে পারে, যে কারণে ২৪ এবং তাদের পতন। আর ভোটের মাঠে জাতীয় পার্টি ছিল, সায়ন্তদা চমৎকার করে বুঝিয়ে দিয়েছেন। আর এটা উনি কিন্তু জাতীয় পার্টির আসলে এই আচরণগত বিষয়গুলি ব্যাখ্যা করলেন, যে জাতীয় পার্টি কেন উধাও হয়ে গেল মাঠের রাজনীতি থেকে, এদিক ওদিক দৌড়ায়। আর আদর্শিক জায়গা থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন, এই যে আপনি ওনাকে কিন্তু একই সঙ্গে একটা প্রশ্ন করেছিলেন, বাম গণতান্ত্রিক দলগুলা একদম পায় না। এখন বাম গণতান্ত্রিক দলগুলোর একটা সমস্যা হচ্ছে কি, তাদের দলের এক্সপানশন হয় নাই, এবং তাদের আরেকটা সমস্যা হচ্ছে, তারা হচ্ছে রাজনৈতিক কর্মী তৈরি করার চাইতে তাত্ত্বিক নেতা বেশি তৈরি করে, বুদ্ধিজীবী বেশি তৈরি করে, যেই কারণে এই দলের আসলে এক্সপানশন হয় না। আপনি দেখবেন এই দলের সবাই বুদ্ধিজীবী, খুব ভালো লিখেন, ভালো কথা বলেন, কিন্তু ভালো ব্যাখ্যা করেন ঘটনার, মানে ফেনোমেনাকে তুলে ধরতে পারেন, কিন্তু কর্মীদের কাছে যাওয়া, কথা বলা, দলকে বড় করা, এই জায়গায় তাদের ঘাটতি আছে, যেই কারণে কিন্তু তাদের এইবার না কোনো নির্বাচনই আসলে তাদের ভোট খুব ভালো থাকে না। আবার জাতীয় পার্টির সমস্যা হচ্ছে তাদের না আছে, কিন্তু দেখেন বাম দলগুলা ভোট পায় না, কিন্তু তারা কিন্তু আছে বাংলাদেশের রাজনীতিতে, প্রাসঙ্গিক, টিকে থাকে, এবং তাদের একটা প্রভাব আছে। এবং যেই সরকারই থাকুক ক্ষমতায়, যখন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডায়ালগ করে, এই বামপন্থীদের কিন্তু ডাকতে হয়, কথা বলতে হয়, বা নির্বাচন কমিশন ডাকে, কথা বলে। কিন্তু জাতীয় পার্টির সমস্যা হচ্ছে এদের না আছে আদর্শ, না আছে মাঠে নিজস্ব শক্তি। এরা হচ্ছে চাঁদের মতো, মানে আওয়ামী লীগের আলোয় আলোকিত ছিল এতদিন, এখন আওয়ামী লীগ নাই, তাদের তার আলোকিত হওয়ার কোনো সুযোগ নেই, তারা তো মাঠে হেরেই যাবে, এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি জাতীয় পার্টিও ক্ষুদ্র দল হিসাবে হয়তো বা কোনোভাবে টিকে থাকবে বাংলাদেশের রাজনীতিতে। আমাদের রাজনীতি, আমরা যদি এই পারস্পরিক কাদা ছুড়াছুড়ি, অভিযোগ পাল্টা অভিযোগ, এইগুলা বাদ দিয়ে সংসদটাকে যদি আমরা প্রাণবন্ত করতে পারি, কার্যকর করতে পারি, আমরা যে ধরনের গণতান্ত্রিক রাষ্ট্রে যে ধরনের সংসদের প্রত্যাশা করি, ওইটা যদি আমরা করতে পারি, প্রাণবন্ত হবে নাকি? প্রাণবন্ত হওয়া আমাদের প্রত্যাশা, হবে কিনা সেটা সময় বলবে। বরং এই রাজনীতি নিয়ে যে ব্যাখ্যা আমরা করছি এখন, ধরেন বামপন্থীদের বিষয়ে, বামপন্থীদের অনেকগুলা সমস্যা আছে নিজেদের, আর কিছু সমস্যা আছে আমাদের মনস্তাত্ত্বিক, মানে আমাদের দেশের ভোটারদের বা জনগণের মনস্তাত্ত্বিক বিষয়। জনগণ প্রথমে রিড করে এখানে কার জেতার সম্ভাবনা বেশি, তার দিকে একটু কেন যেন ঝুঁকে পড়ে, একটা ফ্লো, সুইং ভোটার বা বিভিন্ন বিষয়ে।
আরেকটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি খুব টাকা নির্ভর হয়ে গেছে, নির্বাচনও টাকা নির্ভর হয়ে গেছে। প্রচুর টাকা খরচ করতে হয়, কোটি কোটি টাকা খরচ করতে হয় একটা নির্বাচনে। কর্মীরা, নিজ দলের কর্মীরা, নিজেদের আদর্শিক কর্মীরা, তারাও টাকা ছাড়া নড়াচড়া করতে চায় না। জামায়াতের মতো একটা ধর্মভিত্তিক দল, ভাবতে পারেন তারা কি পরিমাণ টাকা বিলিয়েছে। হ্যাঁ, এটা কি পরিমাণ সায়ন্তদা টাকাকারি শুধু করেছে। জাতীয় নির্বাচন না, যে স্থানীয় সরকার নির্বাচন, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন। সংসদ নির্বাচনে আমি খুব আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ক্লোজলি যুক্ত ছিলাম। সেখানে আমি শুনেছি জাহাঙ্গীরনগরের মতো একটা ছোট নির্বাচনে তারা যেই পরিমাণ টাকা খরচ করেছে, এটা তো অবিশ্বাস্য একটা বিষয়। জাতীয় নির্বাচনেও কোনো প্রার্থী এত টাকা খরচ করে বলে আমার মনে হয় না। এখন সেইখানে ধরেন যে এই যে এত টাকার খেলা, যে এখানে বামপন্থী রাজনীতি যারা করে, আই ডু বিলিভ পার্সোনালি সব দলেই সৎলোক আছে, কিন্তু বামপন্থী রাজনীতিবিদরা করাপ্টেড। এটা ক্ষমতার কাছাকাছি গেলে আওয়ামী লীগের সঙ্গে গিয়ে মন্ত্রী হয়ে পচে গেছে কেউ, বা ওই জোটে যাওয়ার নাম করে হাতিয়ে নেওয়ার এরকম থাকে, ছিল, আছে। কিন্তু বেশিরভাগ অংশ তারা তুলনামূলকভাবে একটু সৎ এবং দেশের কথা, মানুষের কথা, মঙ্গলের কথা ভাবে। একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, এই পালসটাও কিন্তু মানুষ বোঝে, বুঝেও তাদের ভোট দেয় না। ভোট দেয় না কেন? কারণ ওই যে তার কর্মী বাহিনী, ভোট একটা বিরাট কর্মযজ্ঞ, এখানে কর্মী বাহিনী মোবিলাইজ করতে হইলে, এজেন্ট দিতে হইলে, নির্বাচনে অফিস দিতে হইলে, প্রচারণা চালাইতে হইলে এত টাকা লাগে। এই টাকার কারখানাটা বামপন্থীদের নাই। আর এদেশের মানুষের ওই মনস্তত্ব এরকম। আপনি মান্না ভাইয়ের মতো নেতা, তিনি তো বামপন্থী না, ডানপন্থী রাজনীতি এখানে করেন, শান্তদা, আমি আপনার traditional সঙ্গে একটু politics কথা করেন। যোগ করতে চাই। আমি দেখবেন সারা পৃথিবীতেই কিন্তু এখন সেন্ট্রাল লেফট বা সোশ্যাল ডেমোক্রেটদের একটা বারবারন্ত চলতেছে। বাংলাদেশে যারা বামপন্থী বলা হয়, আমার কাছে তাদেরকে সেন্ট্রাল লেফট বা সোশ্যাল ডেমোক্রেটদের কাছাকাছি মনে হয়। বাংলাদেশও একদম ওই রকম কট্টর মার্ক্সবাদী দল সেটা নাই। বা মাওবাদী দল এখন খুব একটা নাই। কিন্তু ওই যে আমি বললাম যে তাদের আইডিওলজির জায়গায় কোনো সমস্যা নেই, তারা ভালো কথা বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির কথা বলেন, আপনার সুষম বন্টনের কথা বলেন। কিন্তু হচ্ছে এই কর্মসূচিকে জনগণের কাছে যে নিয়ে যাওয়া, জনগণের ভাষায় যে কথা বলা, ফাইন্যান্সিয়াল ম্যাটার অবশ্যই আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল বিষয়াদির বাইরেও আপনার প্রোগ্রামটাকে যে নিয়ে জনগণের সামনে উপস্থাপন করা। কারণ দেখেন, বাংলাদেশ কিন্তু কৃষিভিত্তিক একটা দেশ, এবং এইখানে ধরেন আমরা ফিউডালিজম থেকে, আমরা যখন 47-এর পরে এই যে জমিদারি বন্দোবস্ত থেকে যখন ভূমির অধিকার ফিরে পেলাম, আমরা কৃষিভিত্তিক একটা সমাজ থেকে আস্তে আস্তে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইলো, এই রকম সোসাইটি কিন্তু এরকম সেন্টার লেফট বা বামপন্থী দলের জন্য উর্বর জায়গা। আপনি সাউথ আমেরিকার দেশগুলোতে দেখেন, আফ্রিকান দেশগুলোতে দেখেন। কিন্তু আমাদের এখানে তারা কাজ করতে পারে নাই কেন? কারণ ওই পিপলের সঙ্গে কানেক্ট করতে পারেনি, আমার কাছে যেটা মনে হয়। না, এটা তো অবশ্যই মাল্টিফ্যাক্টোরিয়াল, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশে মানুষের মনস্তত্ত্বটা একটু ভিন্ন। ওই জন্যই আপনি দেখেন এই নির্বাচনে ডাক্তার মনীষা বরিশালে যে নির্বাচন করে, ও তো খুবই প্রো পিপল, ও তো কানেক্ট করতে পারে মানুষের সঙ্গে, ফ্রি ক্যাম্প করে, ফ্রি চিকিৎসা দিচ্ছে, মানুষের সঙ্গে মিশতেছে, মাইলের পর মাইল হাঁটতেছে, সব করতেছে। তো একা হলে ওই যে দলের না, ওই যে বললাম বাহিনী তৈরি করার জন্য এদেশে ভিন্ন একটা প্রক্রিয়া লাগে। ওই প্রক্রিয়ার মধ্যে বামপন্থী দলগুলো ঢুকতে পারে না, কারণ হলো অনেকেই নানান রকমের ফন্দি ফিকির নিয়ে ধরেন মনীষা চক্রবর্তীর মতো, যদি উনি মনে হয় বাসদের, হ্যাঁ, এখন মনীষা চক্রবর্তীর মতো যদি বাসদে অন্তত 10-15 জন লোকাল পর্যায়ে জনপ্রিয় নেতা বা নেত্রী থাকতেন, তাহলে দেখতেন যে একটা দুইটা আসন কিন্তু বের করে আনতে পারতেন। সেটা আছে। তারপরে আপনি দেখেন যে এই টকশোতে আসে আমাদের রতন ভাই, রাজিকুজ্জামান রতন ভাই, রতন খুবই প্রো পিপল, খুবই জানাশোনা, ভালো লোক, ভালো কথা বলেন, এবং তিনি বিভিন্ন এলাকায় যখন যান সেখানেও তিনি মিশুক মানুষ, সবার সঙ্গে উনি কমিউনিকেট করতে পারেন। এরকম অনেক দলই অনেকে আছে, কিন্তু বাংলাদেশে মানে টাকা, সংগঠনের ভিত্তি, সংগঠন চালাইতেও তো টাকা লাগে। সংগঠনটাকে যে আপনি বিস্তৃত করবেন এবং সংগঠনে যে লোক জড়ো করবেন, একটা মিছিল করতে গেলে টাকা, মিটিং করতে গেলে টাকা, নির্বাচন করতে গেলে টাকা। এখন এত কিছু, একটা ছাত্র সংসদ নির্বাচনে যে বললেন এত টাকা, ওয়েলফেয়ার পলিটিক্সে ঢুকে যায়, সবাই টাকা দিয়ে খাতির করে।
অ্যাজ ইফ যে আমি তোমাদের উপকার করে দিচ্ছি, আমার পকেটের টাকা দিয়ে এই ব্রিজটা করে দিচ্ছি। তো পকেটের টাকা দিয়ে, আমার পকেটের টাকা আছে, আমি ব্রিজ করলাম। ভাই আপনার তো পকেটের টাকা নাই, এখন যেখানে ব্রিজ করবেন সে তো বলবে যে দেখছো আমাদের দুঃখ দুর্দশায় উনি নিজে পকেটের টাকা খরচ করে আমার ব্রিজ করে দিছে। কিন্তু এইটা করে তো আমার ভোট নেওয়ার কথা না, ব্রিজটা করবে রাষ্ট্র, ব্রিজটা আমার কেন করতে হবে? তো বাংলাদেশের পলিটিক্সের ধরন ধারণ এমনভাবে পাল্টে গেছে, এখানে শুধু ভালো মানুষ দিয়া, শুধু ভালো কথা বলে, ভালো আচরণ দিয়া, আদর্শ দিয়ে এখানে উইন করার দিন এখন আমি দেখছি না। মারুফ ভাই, আরেকটি বিষয় যে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরপরে অনেকে যেটি বলার চেষ্টা করছেন, এই ন্যারেটিভটা দাঁড়ানোর চেষ্টা করছেন যে জুলাই সনদ বাস্তবায়নটা তাহলে এখন কিভাবে হবে। তারা বলছেন যে এর ফলে অনিশ্চয়তার মধ্যে পড়লো জুলাই সনদ বাস্তবায়ন। না, অনিশ্চয়তার মধ্যে পড়েছে, হাবুর তো জিতেছে, তো জুলাই সনদ তো আসলে পাশ হয়ে গিয়েছে জনগণের কাছে, মানে যেভাবেই হোক। কিন্তু আমি মনে করছি যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াতে, বিএনপির যে ইস্তেহার বলেন, যেখানে তারা বলেছেন যে তারা যেইভাবে সিগনেচার করেছেন ঠিক সেইভাবে এটাই আমি আসতেছিলাম। এখন বিএনপি পাশ করেছে বলেই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেই বলেই যে তার মতো করে করে ফেলবে এরকম কোনো কথা নেই। বাংলাদেশে সংস্কার নিয়ে তো অনেকেই অনেক বড় বড় গল্প দেন, বড় বড় কথা বলেন, দিস্তা দিস্তা কাগজপত্র আমাদের সামনে উপস্থাপন করেন। বাট রিয়েলিটি হচ্ছে বাংলাদেশে সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। বিএনপি কিন্তু 31 দফার আগেও 27 দফা একটা ঘোষণা করেছিল। সেইখানে কিন্তু এই যে আপনার 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কমিশন গঠন করা, তারও আগে ভিশন 2030 ম্যাডাম খালেদা জিয়া, উনি যেটা বললেন যে ম্যাডামের সময়ে ভিশন 2030-তে রেইনবো নেশন করা, আপনার নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগ এবং অন্যান্য বিভাগের ক্ষমতার ভারসাম্য আনা, এই সংস্কারের বিষয়টা সবার আগে করেছে বিএনপি। আর শুধু সংস্কারের বিষয় নাই, যে কোটা বিরোধী যে আন্দোলন, এটা নিয়ে সবার আগে কথা বলেছিলেন বিএনপির চেয়ারম্যান, সম্ভবত বিলেতে থাকা অবস্থায় 2014 বা 15 সালে, যে কোটাভিত্তিক পরিবর্তন করে মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতিতে আনা। এখন যাই হোক, সেগুলো লম্বা আলাপ। আর বিএনপি নিজেরাই সংস্কারের কথা সবার আগে উপস্থাপন করেছে এবং বিএনপি ইশতেহারে বলেছে বটে যে তারা যেইভাবে স্বাক্ষর করেছে সেইভাবেই সংস্কার করবে, বিকজ বিএনপি মনে করে তারা প্রতারণার শিকার হয়েছে। তারা একটা জিনিস স্বাক্ষর করে আসলো, সব দল মিলে বিএনপির জায়গা থেকে স্বাক্ষর করে আসলো, পরের দিন আপনি আরেক চিঠি ধরাই দিলেন, তাহলে তো মুশকিলের বিষয়। এটা নিয়ে আসলে বিতর্কের সুযোগ নেই। সংস্কার হবে, বিএনপি সংস্কার আটকে দিবে না, বিএনপি সংস্কার করবে এবং এই সংস্কারের প্রয়োজনীয়তা বোধ করার কারণেই বিএনপি এই ভিশন 2030, 27, এই যে 27 দফা বা 31 দফা, এগুলা কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছে এবং এগুলা কিন্তু হুট করে করে নেই যে ঠিক আছে মনে হলো আমাদের একটা সংস্কার। বিএনপি কি তার মতো করে সংস্কার করবে? না, তার মতো না। তো এই যে সংস্কারের যেই বিষয়গুলো তারা উল্লেখ করেছে, এই যে আমরা যে জুলাই সনদে নতুন কি আছে, এই যে বিএনপির যে 31 দফায় যে আপনার তো বেসিক, আপনি বিশাল বড় এক থিসিস তৈরি করতে পারেন সংস্কারের বিষয়ে, কার্যত তাই হয়েছে। কিন্তু এখানে কার্যকর কোনো সংস্কারের আমি কিছুই দেখি না। আমি সংস্কারের বিষয়ে এই জুলাই সনদ নিয়ে আমি খুব ক্রিটিক্যাল। আমার কাছে মনে হয় না যে এইখানে আপনার জনগণের মুক্তির কথা, জনগণের ক্ষমতায়নের কথা বলা আছে। আমি বারবার গত কয়েকদিন ধরে বিভিন্ন টক শোতে বা আমি পত্রিকায় লিখেছি, এইখানে হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল, কিছু সিভিল সোসাইটি, বিচার বিভাগের লোকজনের ক্ষমতা ভাগাভাগি করা হচ্ছে। আরে ভাই, আপনি তো এখানে হোস্ট, আপনাকে যদি আমরা এখন মুখ বন্ধ করে রেখে আপনি হোস্ট করবেন কিভাবে? এখন আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার ক্ষমতা, আপনি ফেসিবাদী হয়ে যাবেন, এই ভয় দেখিয়ে আপনার ক্ষমতা খর্ব করে দেওয়া হচ্ছে। আপনি এইখানে বলা হচ্ছে যে কি এই যে সংসদীয় যে কমিটি হবে ওগুলার প্রধান নাকি বিরোধী দল থেকে হবে। না, এখন তাহলে উচ্চ কক্ষে, যেটি জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, উচ্চ কক্ষে পিআরের বিষয়টা কি হবে? না, বিএনপি তো উচ্চ কক্ষে পিআরের বিষয়ে রাজি ছিল না। তাহলে বিএনপি যেভাবে বিএনপির প্রথম অবস্থান ছিল উচ্চ কক্ষ হবে, সেটা নিয়ে নতুন যে পার্লামেন্ট গঠিত হবে সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে হবে। এখন পার্লামেন্ট মেম্বাররা যদি চায় যে পিআর হবে বা বিদ্যমান যে আসন এটার অনুপাতে হবে, নিম্ন কক্ষের আসন অনুপাতে হবে, তাহলে হবে। সেটা ওনারা পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। সেই কারণে তো প্রশ্নটা উঠছে যে বিএনপি সংসদে গিয়ে আলোচনা হবে, যদি সংসদ মনে করে তাহলে এটা হবে, কিন্তু সংসদের অধিকাংশই তো তাদের, সেই কারণে এটা তো দোষের কিছু না, জনগণ ভোট দিয়ে তাদেরকে পাঠিয়েছে, এত সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে বিএনপি বড় দল হিসাবে এই সংস্কার প্রক্রিয়ায় যথেষ্ট ছাড় দিয়েছে।
এই অন্যান্য, আমি ছোট দল বলে তাদেরকে খাটো করছি না, কিন্তু এই দলগুলো যে রিজিড ছিল সংস্কারের বিষয়ে, পার্টিকুলারলি তাদের প্রস্তাবনা, তাদের অবস্থানের বিষয়ে, আপনার এখানে দেখলাম, আমি শিওর না যে একটা প্রস্তাবনা আছে যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হতে পারবে না। এটা একটা হাস্যকর প্রস্তাব। আপনি দলের প্রধান না হলে কি প্রধানমন্ত্রী ফেসিস্ট হতে পারবে না? উনি কি, যদি আপনি কোথাও কি আইন করে ফেসিবাদ আটকানো যায়? আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি পৃথিবীতে কোথাও শুনি নাই যে আইন করে সামরিক অভ্যুত্থান আটকানো গেছে। এই জিয়াউল হক কি পাকিস্তানে আইন মেনে সামরিক অভ্যুত্থান করেছিল না এরশাদ করেছিল আমাদের দেশে? তো এইগুলা হচ্ছে কি, আপনি সংস্কারের প্রক্রিয়াটা হবে এই যে আমরা যেটা বারবার বলি, মানে কি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইমানসিপেশন। আপনার যখন ক্ষমতায়ন হবে, আপনি নিজেকে রাষ্ট্রের মালিক ভাবতে শুরু করবেন, জনগণ, পলিটিক্যাল পার্টি না, জনগণ যখন মনে করবে যে আমি এই রাষ্ট্রের মালিক এবং আমার ইচ্ছা রাষ্ট্রের কার্যকলাপে প্রতিফলিত হচ্ছে, তখন আসলে আপনার ফেসিবাদ আসবে না। আমি দেখেছি পশ্চিমা গণতান্ত্রিক দেশে যান আপনি, ব্রিটেনে যান, বাড়ির সামনে একটা গাছ কাটতে পারে না সিটি কর্পোরেশন, ওই এলাকার অধিবাসীদের অনুমতি নিতে হয়। আর আমাদের এখানে আপনাদের অফিসের সামনে দেখবেন কালকে রাস্তা খুঁড়ে পাইপ টানা শুরু করছে, আপনাদের জানাবেও না, আপনারা অফিসেই আসতে পারবেন না গাড়ি নিয়ে, বা হাঁটু পানি পার হয়ে অফিসে আসতে হবে। ওইখানে বাড়ির সামনে রাস্তা যদি কাটাকাটি হয়, 3 মাস আগে চিঠি দেয়, চিঠি দিয়ে বলে অমুক দিন দিয়ে কাটাকাটি শুরু করব, তোমাদের এই সমস্যা হবে যদি আমাদেরকে জানাও। তারপরে তারা করে। এই যে জনগণের যে ইচ্ছার মূল্যায়ন করা, জনগণকে ক্ষমতায়িত করা, এই আমাদের সংস্কারে এগুলা কিছু আছে। এগুলো হইল গিয়ে আপনার নিজেদের মধ্যে একটা রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, আপনি এমন একটা সরকার গঠনের এখানে প্রকল্প দেয়া হয়েছে যেই যারা ক্ষমতায় জিতবে তাদের কোনো আসলে শক্তি থাকবে না, দিবে সব শক্তি থাকবে বিরোধী দলের। জি, শান্ত ভাই, তাহলে এই সন্দেহ, সংশয় বা অনিশ্চয়তার প্রসঙ্গগুলো আনা হচ্ছে কেন? জুলাই সনদ সন্দেহ, সংশয়, অনিশ্চয়তা তো নাই, সব তো ক্রিস্টাল ক্লিয়ার। বিএনপি নিজেরা সংস্কার প্রস্তাব দিল 31 দফার মাধ্যমে, ভিশন 2030 এবং তারপরে 31 দফা, এবং এটা ধারাবাহিক প্রক্রিয়া। 19 দফা, তারপর ভিশন 2030, তারপরে 27 দফা, 31 দফা। সংস্কার কমিশন যখন হলো, ওর আদলে আবার আলোচনা হলো। 31 দফায় যা যা আসছে অলমোস্ট সব এখানে আছে, কিন্তু একটু ডালপালা, কোনো একটা ডাল কাটা হলো, কোনো একটা নতুন ডাল গজাইতে চাইলো। বিএনপি সেখানে আলাপ আলোচনা করে কিছু জায়গায় তাদের দ্বিমত প্রকাশ করলো, নোট অফ ডিসেন্ট দিল, যে এটা হতে পারে না। নোট অফ ডিসেন্ট বিএনপি একা দিয়েছে তাই না, জামাত ইসলাম দিয়েছে, এনসিপি দিয়েছে, সিপিবি দিয়েছে, অন্য দল দিয়েছে, সবাই কম বেশি দিয়েছে। কিন্তু বিএনপি যেহেতু রাষ্ট্র পরিচালনায় ছিল, অতীত অভিজ্ঞতা আছে এবং বড় দল, তাদের নোট অফ ডিসেন্টের সংখ্যাটাও বড় হবে। কারণ হচ্ছে গিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বোঝা যাচ্ছিল বা সবাই ধারণাই করছিল যে বিএনপি ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই জন্য এই যে সংস্কার কমিশনে বসে বিভিন্ন দল এবং সরকারের একটা অংশ যা যা ক্লোজগুলা তৈরি করলো, ইম্পোজ করলো, তার পেছনে তাদের ইন্টেনশনটাই ছিল বিএনপির কিভাবে হাত পা বাঁধবে। যেহেতু ক্ষমতায় ওরা আসবে, তাহলে ওদেরকে বাঁধতে হবে, এই ইন্টেনশন নিয়ে অনেকগুলা ক্লোজ তারা এভাবে ইম্পোজ করলো। সেই অবস্থায় বিএনপি যে সংস্কার প্রস্তাব দিল, আলোচনা হলো, অনেক ছাড় দিল। এক পর্যায়ে গিয়ে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়ে টিয়ে বড় যে 10% বিষয়ে তাদের দ্বিমত আছে, 90% কিন্তু একমত। সরকারের প্রধান উপদেষ্টা 99% প্রস্তাবের সঙ্গে তারা একমত ছিল, 11% প্রস্তাবের সঙ্গে দ্বিমত ছিল। এবং সরকার প্রধান উপদেষ্টা আর হচ্ছে গিয়ে আপনার ডক্টর আলী রিয়াজ, দুইজনেই বলল সব রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে ওইটা গণভোটে যাবে, বাকিগুলো রাজনৈতিক দলগুলো ম্যানিফেস্টোতে দিবে, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ সিদ্ধান্ত নেবে। ওইখানে থাকলেই কিন্তু এই সমস্যাটা হয় না। না করে তারা একটা চালাকির আশ্রয় নিল। বিএনপি যাতে যাতে নোট অফ ডিসেন্ট ওগুলো ভেতরে নিয়ে একটা জুলাই সনদ বানাইলো, বিএনপি বললো সই করো। বিএনপি সই করবে কি করবে না এটা নিয়ে কিন্তু অনেক কথা হলো। বিএনপি বললো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বলেছে একরকম আর এখানে করেছে আর একরকম। হঠাৎ করে একটা রব উঠলো সরকারের তরফ থেকেও, আর তাদের সঙ্গের কয়েকটা রাজনৈতিক দল ওই লাইনের যারা, তাদের চাওয়ার এদের সিনক্রোনাইজ করে বিএনপি সংস্কার চায় না। এখন বিএনপি সংস্কার চায় না, এই ধোঁয়াটা তুলে বিএনপিকে ভোটের বাজারে এক ধরনের ব্ল্যাকমেইল করা শুরু করলো।
কিন্তু বিএনপি তো সংস্কারের দল, বিএনপি তো আগে সংস্কার প্রস্তাব করেছে, বিএনপি তো 31 দফা দিয়েছে। তখন বিএনপি ওই অবস্থায় দেখলো যদি তারা স্বাক্ষর না করে তাহলে ওইটাকে কেন্দ্র করে একটা গোলযোগ তুলে এই যে যারা নির্বাচন পেছাতে চায়, এই নির্বাচনটা ভণ্ডুল করতে চায়, তারা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। তখন বিএনপি বলল বৃহত্তর স্বার্থে আমরা সই করলাম, তবে যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে ওগুলো আমরা এগ্রি করি না। এখন এটা জনগণের কাছে তো ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ার হওয়ার জন্য তারা জনগণের কাছে সরাসরি বলে দিল তাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওইখানে আছে যে দলের প্রধানমন্ত্রী হতে পারবে না, সরকার প্রধান হতে পারবে না। বলল যে আমরা এটার সঙ্গে একমত নই। উচ্চকক্ষ নিয়ে পিআর পদ্ধতির চাপিয়ে দিয়েছে, বলেছে এখানে আমাদের দ্বিমত আছে, আমরা সংসদে যে আসন প্রাপ্তির অনুপাতে আমরা এটা করব। তো জনগণকে এটা জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার অর্থ হলো এই যে ওই সংস্কার জুলাই সনদে সংস্কার প্রস্তাবে যা যা আছে তার মধ্যে এখানে আমাদের দ্বিমত আছে, তোমাদের আমরা জানিয়ে রাখলাম, যদি আমরা এটা করব না জেনেও আমাদেরকে রায় দাও তাহলে আমরা তোমাদের রায় নিয়ে সরকার গঠন করবে এবং আমরা আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব। তাহলে জনগণ এই যে বিএনপিকে রায় দিল, সেই রায় কিসের পক্ষে দিল? ওই যে বলল যে সরকার দলের প্রধান সরকার প্রধান হতে পারবে না, এটা আমরা মানি না। ওই যে বলল পিআর পদ্ধতিটা আমরা করবো না, এরকম আরও কিছু বিষয় আছে। এখন তো আপনি তাহলে পাল্টা বলতে পারেন যে জনগণ তো গণভোটেও হ্যাঁ বলেছে, তাহলে ওইখানে যে আছে তারা হ্যাঁর পক্ষে দিল না। এটা তো থিংস আর নট সো ইজি। এই ইকুয়েশনটা এত সরল অঙ্কে দেখবেন না দয়া করে। কারণ হইল ওইখানে আপনি অনেক কিছু রেখেছেন, সেই অনেক কিছু দুর্বোধ্য, বোঝা যায় না। জনগণ, সাধারণ জনগণ তো দূরের কথা, বড় বড় পণ্ডিতদেরই দেখছে এগুলা পড়ে বোঝে না। তারপর হলো গিয়া পড়ে মনে হয় হ্যাঁ এটা তো খুব ভালো, এটা তো হওয়া দরকার, হ্যাঁ আরে এইটা কি লিখছে, এইটা তো ভাই আমার পছন্দ না। এখন জনগণ কি করবে? পড়ে পড়ে দেখতেছে এর মধ্যে ওই রকমই শতকরা কারো 80 ভাগ, কারো 90 ভাগ, কারো 95 ভাগ ভালো লাগে, কিন্তু অগ্রহণযোগ্য কি আছে? আপনি তো তার মধ্যে একটা ক্লামজি এরকম করে চাপিয়ে দিয়েছেন, আবার বলছেন হ্যাঁ না ভোট দাও। তখন কি করলো সে? মেজরিটি যেহেতু হ্যাঁতে তার মত আসছে এবং দলগতভাবে বিএনপি হ্যাঁর পক্ষে বলেছে, অন্য দলগুলো হ্যাঁর পক্ষে বলেছে, সে হ্যাঁতে দিয়ে আসছে। আপনি এখন জিজ্ঞেস করেন ইন্টারভিউ নিয়ে, দরকার র্যান্ডম স্যাম্পলিং নিয়ে আপনি নতুন একটা গবেষণা করতে বলেন কোনো প্রতিষ্ঠানকে যে আপনি যে হ্যাঁ না ভোট দিতে হ্যাঁ দিয়েছেন, হ্যাঁ দিয়েছি, দিলে আপনি এখানে যা আছে সব কয়টা কি বুঝে দিয়েছেন, হ্যাঁ বা না? আপনি বুঝে দিয়ে থাকলে আপনি সবকিছুর বাস্তবায়ন কি সমর্থন করেন? দেখেন রেজাল্ট। ভোটের দিন আমি একটা র্যান্ডম স্যাম্পলিং করেছিলাম যে আসলে মানুষ কি পরিমাণ হ্যাঁ বা না ভোট দিচ্ছে। আমি 20 জনকে জিজ্ঞেস করেছি, 19 জনই বলেছে না ভোট দিয়েছে, একজন বলেছে হ্যাঁ ভোট দিয়েছে। তো আমার কাছে একটু বিস্ময়ের কারণ হচ্ছে যে আচ্ছা যাই হোক না, হ্যাঁর পক্ষে বেশি পড়ার কথা এটা আমি বিশ্বাস করি এই জন্য যে আওয়ামী লীগের অনেক অংশ তো যারা নার পক্ষে ভোটই দিতে যায়নি। বিএনপির চেয়ারম্যান যেহেতু হ্যাঁর পক্ষে ভোট দিতে বলেছেন, ফলে আমার ধারণা বিএনপিরও মেজরিটি অংশ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। আর জামাত ইসলাম এনসিপি তো প্রচারণা চালিয়েছে, সরকার প্রচারণা চালিয়েছে, সরকারি কর্মকর্তা। এখন তারপরও কথা হইল গিয়া সংসদ গঠিত হোক, আলোচনা হোক, এখানে একটা পরিষদ হওয়ার কথা, সংসদের প্যারালাল একটা দ্বৈত আরেকটা সংসদ সদস্যদের একটা পরিষদ হবে না? ওই পরিষদ এগুলা বিচার বিশ্লেষণ করে দেখুক, যেখানে সবাই একমত হতে পারে সুন্দর মতো হবে, যেখানে দ্বিমত আছে প্রয়োজন হইলে যে সিঙ্গেল বিষয় নিয়ে দ্বিমত আছে ওই সিঙ্গেল বিষয় নিয়ে আবার হ্যাঁ না ভোট হবে, আবার গণভোট হবে। অসুবিধা আছে? আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। মারুফ ভাই, একটু জানতে চাই যে যে মন্ত্রিসভাটি হতে যাচ্ছে, এই মন্ত্রিসভাটিকে আপনি কেমন দেখতে চান? না, এটা তো আসলে গঠন করার পরে বোঝা যাবে। একজন নাগরিক হিসেবে তো সবাই, সেই কারণেই বলেছি যে আপনি চান কেমন। আমি চাই যে এটা যেন একটা তরুণ এবং অভিজ্ঞ বয়স্কদের মিশেলে একটা মন্ত্রিসভা হয়। কারণ আপনার আসলে যদি এবং আমি বলবো যে নানা শ্রেণী ও পেশার মানুষের নানা পর্যায় থেকে নিয়ে একটা কালেকটিভ মন্ত্রিসভা হয়, যেন একটা খুব ভালো ওয়ার্কিং অ্যাটমসফিয়ার থাকে এবং তারা বোঝেন এবং যাদের যে বিষয়ে সম্যক ধারণা আছে, ধরেন শিক্ষা মন্ত্রণালয় যারা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করেছেন জানেন, বা আইসিটি, বাংলাদেশে আইসিটি খুব গুরুত্বপূর্ণ একটা খাত হতে যাচ্ছে এবং এটাই হবে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করার অন্যতম প্রধান খাত। আমাদের যে 4 কোটি বা 3 কোটি মানুষ আমরা বলি বেকার, এদের যে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার একটা বড় খাত হতে পারে আইসিটি বা এগ্রিকালচার।
তো এই জায়গাগুলিতে আমাদের মনে হয় যে যারা এই নিয়ে কাজ করেছেন এবং ইনডেপথ অভিজ্ঞতা আছে, এখানে তো গবেষণা করবেন না, কিন্তু নীতি পলিসি নিয়ে যারা কাজ করতে পারবেন, বাস্তবতার সঙ্গে পলিসির সংযোগ ঘটাতে পারবেন, ওই রকম লোকদেরকে মন্ত্রিসভায় জায়গা দিলে ভালো হবে আসলে। জি শান্ত ভাই, তাহলে বিএনপির সঙ্গে যারা জোটে ছিল বা এই নির্বাচনে অনেকে জোট হয়ে পার্টিসিপেট করেছে, কেউ ধানের শীষ প্রতীক নিয়ে পার্টিসিপেট করছে, তাদের মধ্যে কাউকে কি আপনি মন্ত্রিসভায় দেখতে চান কিনা আপনার? আমি দেখতে চাই কিনা সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তাদেরকে রাখা উচিত কিনা। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, তিনি বারবার বলেছেন জাতীয় সরকারের কথা। জাতীয় সরকার বলতে যদিও এটা ঠিক জাতীয় সরকার না, সমমনাদের সরকার, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসঙ্গে করেছেন, তাদের নিয়ে সরকার হবে। তার মধ্যে জামায়াত ইসলামকে এক্সক্লুড করা হয়েছে, যে জামাতকে সরকারে নেওয়া হবে না। জামাত নিজে জাতীয় সরকারের প্রস্তাবনা নিয়ে জাতীয় গেছে। সরকার না সায়ন্তন, এটা বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে যারা যুগপৎ যুগপৎ আন্দোলন আন্দোলনের করেছে না, ওইটাই তাদেরকে বলেছি। নিয়ে একটা সরকার গঠন না করা না, হবে। কথাটা জাতীয় সরকারই বলেছিল। আমি বলছি এটা ঠিক জাতীয় সরকার হয় না, এটা সমমনাদের সরকার, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসঙ্গে করেছে তাদের, এবং তাদের মধ্যে জামাতও তো করেছে। জামাতকে এক্সক্লুড করেছে, যে জামাতকেই সরকারে বিএনপি নেবে না, এবং জামাত নিজে জাতীয় সরকার করতে চেয়েছে, বিএনপি তাতে সায় দেয় নাই, বলছে না, গণতন্ত্রে বিরোধী দল লাগবে, বিরোধী দল থাকতে হবে। সেই বিবেচনায় দীর্ঘদিন ধরে বিশ্বস্ত এবং যোগ্য যারা জোটে থেকে কাজ করেছে, তাদের মধ্যে যারে যারে মনে হয় মন্ত্রী বা কোনো দায়িত্ব দিলে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ভালো হবে, তাদেরকে নেওয়া উচিত হবে। তাতে পারস্পরিক আস্থা, জোটের অন্য শরিকদের প্রতি আস্থা বাড়বে। যেমন অনেকে নমিনেশনও দিয়েছেন, যদিও তারা হেরেছে, হ্যাঁ, তবু দিয়েছেন, দেওয়ার মধ্যে তাদের প্রতি একটা আস্থা প্রকাশ পেয়েছে। এরকম কোথাও কোথাও দিতে হবে। তবে মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে বিভিন্ন এরিয়া যেন কাভার করে, বয়সের ডিস্ট্রিবিউশন, তরুণ, মধ্যবয়সী, একটু সিনিয়র, অভিজ্ঞ, এরকম। আর যাদের পারসেপশন খারাপ, অতীতে বিএনপির মধ্যে যাদের নিয়ে পারসেপশন খারাপ, তাদের সংখ্যাটা যত কমানো যাবে তত ভালো। প্লাস হচ্ছে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে লন্ডনে বসে তিনি বিভিন্ন যোগ্য অভিজ্ঞ লোকদের কাছ থেকে শুনেছেন, গবেষণার ফল, আইডিয়া নিয়েছেন, সব করেছেন। করে তিনি নতুন বাংলাদেশ কিভাবে গড়তে চান, তার একটা কনসেপ্ট তার মাথার মধ্যে তৈরি হয়েছে, যেটি ইস্তেহার পাঠ করার সময় পাঠ না তো ইস্তেহার, আপনি দেখেছেন কিভাবে বিশ্লেষণ করেছেন বুঝিয়ে বুঝিয়ে, যেটা সাধারণত ট্রেডিশনাল থেকে বাইরে এসে। সুতরাং তার এই কাজ বাস্তবায়ন তো তিনি একা করতে পারবেন না, অনেকগুলো মন্ত্রণালয় এবং এক একজনকে দিয়ে করাতে হবে। তাকে বুঝতে হবে কাকে দিয়ে তিনি এগুলো বাস্তবায়ন করাতে পারবেন। সেই লোকগুলোকে এখন খুঁজে বের করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মারুফ ভাই, আমাদের হাতে 50 সেকেন্ড সময় আছে। সেটি হচ্ছে যে মূল কথায় যেটি বলতে চাই, যে অন্তর্বর্তীকালীন সরকারের 3টা ম্যান্ডেট ছিল, একটা বিচার সংস্কার, নির্বাচন। তো নির্বাচনটা সুষ্ঠু করা তার জন্য অগ্নি পরীক্ষা ছিল। এই অগ্নি পরীক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন তারা পাশ করেছে কিনা? আমি বলবো যে তারা পাশ করেছে। আমরা সরকারের অনেক সমালোচনা করি, এটা স্বাভাবিক, সরকারের সমালোচনা হবেই, কিন্তু তারা অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন করতে সমর্থ হয়েছে। ভোটিং কাউন্টও ভালো ছিল, দু একটা টুকটাক অভিযোগ ছাড়া। আমি তাদেরকে এখানে খুব ভালো মার্ক দিব। জি, শান্ত ভাই এবং মারুফ মল্লিক ভাই, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং যে আরেকটি কথা, এখানে আমি শুধু সরকার না, পাশাপাশি সেনাবাহিনীকেও কৃতিত্ব দিতে চাই। সেনাবাহিনী, রাজনৈতিক দল, দেশের জনগণ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।